সুপ্রভাত বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানালাম আমার চ্যানেল জুইন্স ব্লগে। সবাইকে আরও একবার স্বাগত আমার চ্যানেলে। তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। তো ছাদে চলে এসেছি ফ্রেশ হয়ে বাসি জামাটা মেলতে। আর ছাদে না খুব সুন্দর একটা রোদ্দুর দিয়েছিল, যার জন্য ভাবলাম একটুখানি দাঁড়াই, ভিটামিন ডিটা নিই। এমনিতেও এই সকালের এই শীতকালের হালকা রোদের আঁচটা বড্ড ভালো লাগে শরীরের জন্য, আর মনটাও খুব ভালো হয়ে যায়। কিন্তু থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা ভাবছো এরকম থাম্বনেল কেন দিয়েছে, সবার মনে এই প্রশ্ন এসছে, বুঝতেই পেরেছি। তো সেটা সবটাই ক্লিয়ার করব, কিন্তু তোমরা পুরো ভিডিওটা স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে কেন আমি এই ভিডিওটা দিয়েছি বা এরকম থাম্বনেলই বা কেন দিলাম। তো ছাদে দেখো বড়দি ভাইও এসে গেছে জামা কাপড় মেলতে, আর এই যে ন্যাঙ্গাপুঙ্গও দাঁড়িয়ে আছে দেখছোই। এখন টাকলু হয়েছে আমাদের আদিবাবু, তো ওকে টাকলু করে দিয়েছে, যেহেতু 19 মাসে পড়ে গেছে। তো 18 মাসে তো আমাদের বাঙালিদের টাকলু করায়, আর অনেকের আছে মানে অন্নপ্রাশনে টাকলু করে দেয়, কিন্তু আমাদের 18 মাসেই করায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমাদেরকে এখন থেকে নিয়ে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। তো তোমাদেরকে দেখো আমি এখানে চোখটা বারবার দেখাচ্ছি, তো দেখানোর একটাই কারণ হচ্ছে আমার চোখটা দেখো একটু ফোলা লাগছে না। তো আমি পাশে আর একটা ছবি দিয়েছি, যেটা একদম ঘুম থেকে উঠেই জাস্ট ফটোটা তুলেছি। তো মানে ভাঁজ পড়ে যাচ্ছে, এতটাই ফুলে গেছে। তো আমি যে থাম্বনেল দিয়েছি না তোমাদেরকে, যে ফজি বাবুর জন্য আমি চিন্তায় পড়ে আছি, তো সত্যি চিন্তার পড়ার কারণেই ফলে আমার চোখটা এরকম ফুলেছে। আগের দিন রাতে সত্যি আমার ফজি বাবুর সাথে অনেকক্ষণ, মানে এই একটা মাস পর চলে গেল ডিউটি চলে গেছে, তারপরেই অনেকক্ষণ কথাই কালকে রাতেই বলেছি। আর এত কেঁদেছি, কারণ জানো ও যেখানে আছে আমি ওর একটা আওয়াজ ঠিক করে শুনতে পাই না, মানে এত নেটওয়ার্ক ডিস্টার্ব। আর ভিডিও কল করা তো দূরে, ভিডিও কলে মুখ কেটে, মানে ওর মুখ দেখা যায় না এরকম। আর যখন কথা বলে, যখনই কথা বলি নয় রেখে দাও, নয় কিচ্ছু শোনা যায় না, আর প্রায় সুইচ অফ বলে, কারণ ওখানে নেটওয়ার্কই থাকে না, ওই জন্য সুইচ অফ বলতে থাকে। তো এই সমস্যাগুলো, মানে আমাদের মতন সৈনিকের বউরাই কিন্তু এই সমস্যা, মানে এক সময় এমন হয় না, একদিন তো এমন হয়েছে সুইচ অফ হয়ে গেছে ফোন, কন্টিনিউয়াসলি আমি 3-4 ঘন্টা দিয়ে কল করে যাচ্ছি, ফোন সুইচ অফ বলছে। তাহলে কেমন ভয় লাগে সেটা, আমি তো কেঁদে মেদে ফেলেছি। তারপর আমি গিয়ে ওর যে কলিগ ছিল তাদের ফোন করছি, তারাও রিসিভ করছে না, বিকজ তারাও মনে হয় ডিউটিতে ছিল। তো তারপরে গিয়ে অনেকক্ষণ পর গিয়ে একটা দাদাকে ফোনে পেয়েছে, তো সে তখন ফোন দিয়েছে ওকে। তো বলছে যে বৌদি এখানে তো আমাদের একটু নেটওয়ার্কের সমস্যা, তার জন্য এই অবস্থা। আমি জানি, কিন্তু কন্টিনিউয়াসলি সুইচ অফ বলছে না, কি করব দাদা বলো। আমি একটু ফোন করতে বাধ্যই হয়ে পড়লাম তোমাকে। তখন ওই দাদাটা আবার ফোন নিয়ে গিয়ে তখন আমাকে ওর সাথে কন্ট্যাক্ট করিয়েছে। তো এরম পরিস্থিতির পর যখন ওর ফোনটা আসে, তখন মানে যে কি সিচুয়েশন হয়, মানে আমাদের মতন মানুষ, মানে বউরাই বুঝতে পারবে হয়তো, যদি কেউ দেখে থাকে অবশ্যই আমার সাথে একমত হবে। তো এর জন্য আগের দিন এত কেঁদেছি আমি, এতই কেঁদেছি, মানে স্বাভাবিক ব্যাপার, কান্না পাবে হয়তো, কেউ ভাববে যে এত কান্না কিসের, এই কেন যে কিসের কান্না এর কোনো উত্তর নেই। যে এই পরিস্থিতির মধ্যে থাকে সেই একমাত্র বোঝে কেন কান্নাটা পায়। তো যাই হোক, এত কেঁদেছি যে পরের দিন সকালবেলায় উঠে দেখি চোখ আমার ফুলে গেছে। তো এইটাই হচ্ছে কারণ, মানে ওর জন্য চিন্তা করতে করতে আমার শরীরটা সত্যি যেন খারাপ হয়ে যাচ্ছে, আমি আর মানে পারছি না। আর মেন কথা হচ্ছে কি বলতো, একটা মুহূর্তের জন্য একটু নেটওয়ার্ক থাকে না, তো নেটওয়ার্ক না থাকলে কি করে একটা মানুষের সাথে কথা হয় বলো তো। তো নেটওয়ার্কেই থাকে না, কথা যেন ফোন করে, ফোনেও আমি কথাটাও ঠিক মতন বলতে পারি না, শুনতে পাই না, ওর কথাও আমি ঠিক করে শুনতে পাই না যে ও কী বলছে। তো এটাই সমস্যা, মানে মাঝে মাঝে মনে হয় গিটারের তার ভেঙে গেলে যেরকম হয়, বা টিভিতে অনেক সময় কেবল লাইন চলে গেলে যেমন একটা ক্র্যাক আওয়াজ হয়, সেম সেরকম। আর ভিডিও কল করলে ও হয়তো আমাদের দেখতে পায়, আমরা ওকে দেখতেও পাই না। কি কষ্ট, মুখটা মানে ঠিক করে দেখাও হয়নি 1 মাসে। তো যাই হোক, এই সব কষ্ট, এই সব চিন্তার মধ্যে, ডিপ্রেশনের মধ্যে থাকতে থাকতে না আমি যেন কেমন একটা হয়ে যাচ্ছি, খিটখিটে হয়ে যাচ্ছি, সারাক্ষণ যেন খিটখিট করি আমি। আসলে খিটখিটের কারণ হচ্ছে ওর জন্য আমি প্রচণ্ড পরিমাণে চিন্তা করি। আর যেখানেও গেছে ওই জায়গাটা জানি না কেন যে নেটওয়ার্ক থাকে না, সত্যি তাই খুব কষ্ট লাগে। এক সময় মাম্মাম যখন কথা বলতে যায়, এটা বলবো ওটা বলবো, তখন সেটাও বলতে পারে না। এক সময় মনে হয় কি যেন পাখি হয়ে উড়ে ওর কাছে চলে যায়। বা আমি তো যখন ও চলে যায় না ডিউটিতে, তখন আমি বলি আমাদেরকে পকেটে করে নিয়ে চলো না গো, আমরা আবার বড় হয়ে যাব যখন তুমি ডিউটি খতম করে শুতে আসবে, আবার ছোট হয়ে যাব যখন সকালবেলা তুমি ডিউটি চলে যাবে। কি হাসির ব্যাপার না।
হয়তো এটা হাসি লাগবে, বাট এটা যে আমার কাছে কতটা পাওনা হবে সেটা বলে বোঝাতে পারবো না। মানে এই স্বপ্নটা মনে কি সত্যি হয়ে যাক। তো যাই হোক, এই স্বপ্ন তো সত্যি হবে না, তো এইভাবেই চলতে হবে। তো এটাই কষ্ট জীবনের, কিছু আর করার নেই। আর একটা কী কষ্ট জানো, আমি সবথেকে মূল্যবান জিনিস কি হারিয়ে ফেলেছি জানো? দাঁড়াও তোমাদের আমি বলছি। এই যে কফি কাপটা দেখছো ডিজাইন করা হোয়াইটের উপর, বাট খুব সুন্দর প্রিন্ট, এটা এখন আর তোমাদের ভালো ছবি দেখাতে পারবো না, এই জন্য এইরকমভাবেই ছবিটা দেখাচ্ছি। তো এই কফি কাপটা কিন্তু আমি অনেক ভিডিওতেই মানে দেখিয়েছি যে এটাতে করে আমি চা খাই, বা ফজিবাবু আসলে এটাতে ওকে চা দিই। আমি এটাতে এখন হরলিক্স খাচ্ছিলাম কদিন ধরে, জানোই তোমরা বড়বাবু ভ্যালেন্টাইন্স ডেতে হেলদি গিফট পাঠিয়েছে হরলিক্স, তো ওটাই খাচ্ছিলাম ওটাতে করেই। তো জানো এই জিনিসটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। অ্যাকচুয়ালি আমারও হাত থেকে পড়ে গেছে। আমার মাম্মাম টেবিলের মধ্যে একটা কী জিনিস নিতে গেছে, এই যে ঝুড়ি রাখা আছে, বোতলগুলো রাখা আছে, এটা টেনেছে আর ওটা গড়িয়ে গিয়ে, আর আমার ভুল, ওটা আমি উঁচু জায়গায় রেখেছি, পুরো স্লিপ কেটে পড়ে গিয়ে ওই কাপটা ভেঙে গেছে। কেন বলছি বলো তো, এই কাপটা এতটাই মূল্যবান আমার কাছে, কারণ জানো ওটা আমার মা খুব কষ্ট করে সামান্য কিছু পয়সা জমিয়ে আমাকে এটা কিনে দিয়েছিল। তো আজ যখন আমি হরলিক্স গোলাচ্ছি আর খাচ্ছি, আমার এতটা কষ্ট লাগছে কি বলবো, যে কালকেই ছিল, ওকে আমি কালকেই দেখতে পেয়েছিলাম, আর আজকে দেখো আমি এক স্টিলের গ্লাসে খাচ্ছি আর ওই কাপটা আমার কাছে নেই। দুঃখের বিষয় যেন ওই কাপটা ভাঙা ছবিটাও তুলতে পারিনি, মানে তখনই আমি ফেলে দিয়েছি, মানে মনটা এত খারাপ লাগছে, ভাঙাটুকুনি আমি দেখতে পাচ্ছিলাম না। তো এটা আমার কাছে সত্যি এটা অনেক বড় মূল্যবান জিনিস, আমার মায়ের কষ্ট করে দেওয়া জিনিস আমাকে, আমার মার। তো আমার ওই জিনিসটা সত্যি, মানে ওই কফি কাপটা আমার কাছে অনেক প্রিয় ছিল, অনেক প্রিয়, মানে দেখতেও যেমন সুন্দর, আর এই কাপ কি আর ফেরত পাবো? যতই সামান্য দাম হোক, কিন্তু এর কাছে আমার কোনো কিছুই দামি মনে হয় না। আমার সত্যি খুব খারাপ লেগেছে। তো থাম্বনেলটা দিয়েছি না, আমার কাছ থেকে একটা মূল্যবান জিনিস হারিয়ে গেছে, সত্যি এটা আমার কাছে অনেক মূল্যবান। হয়তো সবাই বলে এটা সামান্য কফি কাপ, হয়তো আমার কাছে এটা সত্যি সামান্য না। মানে যার কাছে কিছু জিনিস মন ছোঁয়া আছে না, সেই জিনিসটা যখন নষ্ট হয়ে যায় না, তার কাছে যেটা কি কষ্টের সেটা শুধু সেই অনুভব করতে পারে। তো থাম্বনেলটা এই জন্যই দিয়েছি, আমার সত্যি খুব খুব খারাপ লেগেছে। আমার মা আমাকে দিয়েছিল আমার জন্মদিনে, তখন আমি কত ছোট, মা নিজের অল্প টাকা জমানো থেকে আমাকে দিয়েছিল। এর থেকে বেশি আর কি চাই বলো? সোনা গয়না ভালো দামি গিফটের থেকেও এইটা আমার কাছে অনেক বেশি মূল্যবান ছিল, মানে বলে বোঝাতে পারবো না। যখন স্টিলের গ্লাসে হরলিক্সটা খাচ্ছিলাম আর মনে করছিলাম যে কালকে অবধি তুমি আমার কাছে ছিলে, কিন্তু আজকে নেই কাপটা আমার কাছে, কি করে যে ভেঙে গেল, মানে আমারই দোষ, সত্যি বাচ্চা মানুষ, ওর কী দোষ, আমারই দোষ, আমারই ভুল। আসলে না তাড়াহুড়ো করে সব কিছু করতে যাই তো, জানো না, পড়ে গেছে হাত থেকে, কি আর করা যাবে, হারিয়ে তো ফেললাম। ওকে মা বলেছে আর একটা কিনে দেবে, তো আমি বলছি মা আর একটা কিনে দাও, 10টা কিনে দাও, কিন্তু ওই কফি কাপটাকে আমি কোনোদিনও ভুলবো না, হাজারো কফি কাপ আসুক বা ওকে আমি ভুলবো না। তো তোমাদেরকে মানে থাম্বনেলে যে দুটো লিখেছিলাম কথা, সেই দুটোর উত্তর নিশ্চয়ই তোমরা পেয়ে গেছো। দুটোই আমি তোমাদেরকে প্রথমেই বলে দিলাম। এক হচ্ছে ফজিবাবুকে নিয়ে চিন্তা, আর একটা হচ্ছে মূল্যবান জিনিস আমার মার দেয়া একটা কফি কাপ। হয়তো সামান্য জিনিস হতে পারে, বাট ওই জিনিসটা আমার কাছে অনেক প্রিয় ছিল, অনেক প্রিয়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো অনেক দূর এগিয়ে গেছি, এখন কিন্তু কাজে লেগে পড়েছি। এদিকে দেখো বিছানাপত্র গোছাচ্ছি, আর বিছানাটাকে ভালো করে ঝেড়ে নেবো। আর আমার হরলিক্স খাওয়া কিন্তু এখানে কমপ্লিট, কিন্তু মেয়ে এখনও কন্টিনিউ করে গেছে। মেয়ে একটু হরলিক্স খেতে সময় নেয়, ওই জন্য ওর একটু লেট হয়। তো এদিকে আমি এই ফাঁকে কাজটা করে নিচ্ছি, তারপর আমি এদিকে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর মেয়ে কিন্তু হরলিক্স একা একাই খাচ্ছে আজকে, দুদিন ধরে ওকেই বলছি মাম্মাম একা একা খাও, খেতে টাইম নিচ্ছে, বাট আমি চাই যে ও একা একাই শিখুক, কারণ আর কদিন পর স্কুলে যেতে হবে, একা একাই টিফিনটা খেতে হবে, তাই চাই এখন থেকেই ও শিখে নিক পুরো জিনিসটা। আসলে হরলিক্স খাওয়ার সময় ওর প্রচুর প্যাকনা করে, তাই চাই ও একা একা এখন থেকে খাওয়া শিখুক। তারপরে আমরা মা মেয়ে দুজনেই চলে এসেছি ছাদে, এদিকে জামা কাপড় মেলতে। মাম্মামও আমার পেছন চলে এসছে। শীতকালে যত ভারী সোয়েটার আর রেগুলার যে সালোয়ারগুলো পরছিলাম ভীষণই নোংরা হয়েছে, তো ভারী সোয়েটারগুলো তুলে দেবো বলে কাচছিলাম। আর রোজকার পরা যে সালোয়ারগুলো ওগুলো ভালো করে গরম জলে ভিজিয়ে কেচে দিয়েছি, তারপরে মেলতে এসেছি, তো মাম্মামও চলে এসছে। তো এদিকে জামা কাপড় মেলে এসেই আমি সোজা কিন্তু টান রান্নাঘরে চলে এসেছিলাম। তো এখানে আমি আর বর্দিভাই দুজনে মিলে রান্না করতে আরম্ভ করে দিয়েছি। ও বাঁধাকপি করছে আর আমি এখানে বেগুন ভাজাটা করছি, মেজদাও খাবে। আর এইদিকে এই জন্য বেগুন ভাজাগুলো করছি, যে ডালের সাথে ভাজার কিছু নেই, বেগুন ভাজাই করেছি, একবারই করে নিলাম। তো এদিকে দিদিভাই বাঁধাকপি বসাবে আর আমি এগুলো বেগুন ভাজাগুলো ভেজে নিচ্ছি। তারপরে বাড়িতে মাংস নিয়ে এসেছিলো, যে খাসির মাংস,
মাংস আর মাংসের পিসগুলো ছিল প্রচুর বড় বড়, তার জন্য আমি আবার বটি দিয়ে ছোটো ছোটো করে দিচ্ছিলাম, কারণ এত বড় বড় পিস হলে না তো এত বড় ফ্যামিলিতে কখনোই হয় না। অনেকটাই মাংস ছিল কিন্তু তাও আমি এদিকে ছোটো ছোটো করে দিচ্ছি। চর্বিগুলো বিশাল বড় বড় ছিল, সেগুলো ছোটো ছোটো করে বটি দিয়ে কেটে রাখছিলাম। আর মাংস কাটার আগেই কিন্তু এই যে আলু, তারপরে আদা, রসুন, পেঁয়াজ কিন্তু আমি কেটে রেখে দিয়েছিলাম। এই ভিডিওটা মানে আগেই কাটা হয়ে গেছে, তারপরে মাংসগুলো পিস করেছি, নাহলে বটিটা তো ধুতে হবে, ওই জন্য আগেই করে নিয়েছিলাম। তো ভিডিওটা এদিক ওদিক হয়ে গেছে, মানে আগে এটা পরে ওটা হয়ে গেছে। তো যাই হোক, তোমরা তো হয়তো বুঝে নিচ্ছ আমার কথা শুনে। তো এইদিকে দেখো পেঁয়াজ, আদা, রসুন আগে কেটে নিয়েছে, তার মাংসগুলো ছোটো ছোটো পিস করলে খেতেও সুবিধা হবে, আর অত বড় বড় পিস না একান্নবর্তী পরিবারে ঠিক হয় না। এদিকে আমি দিদিভাইকে বলছিলাম, দিদিভাই প্রেশারে 2টো সিটি মেরে দিই, তারপরে তুমি কষিয়ে নাও, খুব ভালো হবে। নাহলে কেন বলো তো, অনেক বেলা হয়ে গেছে তো, সবার খেতে অনেক দেরি হয়ে যায়, প্রায় 1টার কাছাকাছি বেজে গেছিলো। তো এদিকে তার জন্য আমি প্রেশারে সিটি মারবো বলে আমি একটু পেঁয়াজ আর আদা আর রসুনটা থেতো করে নিচ্ছিলাম, যাতে ভালো একটা স্মেল আসে, স্টকটাও ভালো তৈরি হয়। তো সেই জন্য দিদিভাইকে সেইভাবেই করে দিয়েছিলাম। আর বাচ্চাদের রান্নাটা কিন্তু প্রেশারে কষিয়ে নিয়ে তারপরে করেছি। আর একটু প্রেশারে সেদ্ধ হয়ে গেলে না তাড়াতাড়ি হয়ে যায় জিনিসটা, নাহলে খাসির মাংস হতে প্রচুর কিন্তু সময় লাগে। তো দেখো এদিকে বাচ্চাদেরটা প্রেশার কুকারে কষাচ্ছি, মশলা সমেত মাংসের পিসগুলো ভালোই হয়েছিল ওদেরটাও খেতে। আর এইদিকে দেখো দিদিভাই কিন্তু বড়দেরটাও বসিয়ে দিয়েছে, ওদেরটা ঝাল ছাড়া আমাদেরটা ঝাল দিয়ে। তো দেখো এদিকে আমার কিন্তু বেশ ভাল লাগছিলো আজ কিন্তু ভেবেছি আমি মাটনটা খাবো, তার জন্য দেখো স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। এবার চুলটাকে ভালো করে বেঁধে নিচ্ছি আর সিঁদুরটা পরে নেবো, সিঁদুর পরাটাই বাকি ছিল। তো এইদিকে চুলটা, কারণ আমি স্নান করে এসে আগে মানে অয়েল টয়েল মেখে টেকে নিয়ে তারপরে চুলটা আঁচড়িয়ে সিঁদুরটা পরি, তো ভালো হয়, সুবিধা হয়। তো এইদিকে সিঁদুর টিঁদুর পরে নিই খাওয়া, তারপরেই কিন্তু আমি দিদিভাইদের আর অপেক্ষা করিনি, বিকজ একজন বড়দিভাইয়ের খাওয়া হয়ে গেছিলো। আজ যেহেতু রান্না করতে প্রচুর সময় হয়েছে, বড়দিভাইয়ের খাওয়া হয়ে গেছিলো, মেজদিভাই ছেলেকে না ঘুম পাড়িয়ে খাবে না। তারপরে আমি ভাবলাম তাহলে বড়দিভাই যখন খাওয়া গেছে, শাশুড়ি মার খাওয়া গেছে, আমি এবার খেয়েই নিই। তার জন্য এদিকে আমি খেয়েই নেব। আবার হ্যাঁ, এটা ভেবো না যে আমার মেয়েকে না খাইয়ে আমি খেয়ে নিলাম, আমার মেয়ের কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আমার মেয়ে কিন্তু ড্রয়িং করতে চলে গেছে, প্রায় 4টে বাজে তখন খেতে বসেছি। আর এই যে মাটনের ঝোল নিয়ে নিয়েছি, তার সাথে হয়েছে আজকে বাঁধাকপি আর ছিল একটা বেগুন ভাজা। তো এদিকে আমি খাওয়া স্টার্ট করছি, আমি এদিকে খেতে থাকি। তো বন্ধুরা, ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই তোমরা আমার পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর তোমরা থাকলে আমার ভিডিও করার এনার্জি অনেক, এটা আগেও বলেছি, এখনও বলছি। আর বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে।